আমার ছেলের খোঁজ পেয়েছো? আমি দিদির কাছে বিচার চাইতে গিয়েছিলাম, তা দোলা দিয়ে এলো, বলছে না দিদির সঙ্গে তোমাদের এখন দেখা হবে না। সে তো এখন মুখ্যমন্ত্রী, এখন আপনাদের সঙ্গে যদি এক মিনিট করে দেখা করে আপনারা বলুন, সবাই বলুন দিদি কি মুখ্যমন্ত্রী পদটা ছাড়বে না আপনাদের সঙ্গে দেখা করবে। ঘরবাড়ি লুটপাট, অগ্নিসংযোগ সবই হয়েছে, তা কিন্তু উন্নয়নের ছিটেফোঁটা এখনো নন্দীগ্রামবাসী হিসেবে আমরা দেখতে পাইনি। ওরা সেখানে তো ধমকাই দিচ্ছে, আমাদের ঘর বাড়ি সব তো ভাঙিয়া বিছিয়ে দিচ্ছে, আমাদের কিছু নেই, তবু ধমকাই দিচ্ছে। আমার স্বামী বাড়িতে রইতে পারছে না কেন, কিসের তরে? যাই মমতা ব্যানার্জি মন্ত্রী পদ পেলে শাস্তি পাবে, শাস্তি তো কিছু শাস্তি হয়নি আমাকে, তবু তো ঘরে বাড়িতে থাকতে পারছি না, কিসের তরে? আমরা মন্ত্রী পদ পেলে যাই আমরা সুখে শান্তি রইবো, কেন থাকতে পারছি না আমরা? সিপিএম এর লোক একটাও গ্রেপ্তার হয়নি, হয়েছে তৃণমূলের লোক গ্রেপ্তার হয়েছে, আর তৃণমূলের লোক মরেছে। আমরা মনে করছিলাম তার বাইরে থেকে লোক এসছে, যারা চিনেছি পরে তাদের কথা বলছি আমি, পরে যারা দেখেছি আমি নিজের সামনে দেখেছি, আমি সামনে ছিলাম। আর্মিতে 29 বছরের বেশি চাকরি করেছি, তাই এগুলোকে চিহ্নিত করছি। এগুলো একমাত্র আর্মিতেই ব্যবহার করা হয়, ইন্ডিয়ান আর্মিনেশন ফ্যাক্টরি কিরকিটেই হয়, এবং এর পিছনে লেখা রয়েছে। আমাদের দিদি এই দুটোকে জড়ো করেছেন, জড়ো করে এনে আমাকে দেখাতে চাইছিলেন, তখন আমি আইডেন্টিফাই করেছি। আমরা ঢুকে যাচ্ছে শান্ত পরিবেশে, তাদের সাথে আমাদের লোক সব হাত মিলাচ্ছে, সুন্দর পরিবেশ গড়াচ্ছে, পরিষ্কার একবার। স্ত্রীর কাছে স্বামীর এখনো কামনা যে উনি জেঠিও হয়তো থাকতেই পারেন, আশা করছি। সেই জন্য সেই আশা এখনো আমাদের 14 বছর তো বা 12 বছর সাংসারিক নিয়ে আমাদের এগোতে থাকতে হবে। अंधार नामे आमार बांगलार नंदी ग्रामे, अंधार नामे आमार बांगलार नंदी ग्रामे। ভারতে প্রথম সফল সেচ বিরোধী আন্দোলন পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের নাম বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। খেজুরির আন্দোলনও ছিল সহযোদ্ধার। নন্দীগ্রামে শান্তি ফেরানোর লক্ষ্যে পুলিশ কাজ করছে। নন্দীগ্রামের সফলতা এসেছে বহু মানুষের প্রাণের বিনিময়, অসংখ্য মা বোনেদের ইজ্জতের বিনিময়। নন্দীগ্রামের সেচ বিরোধী জমি রক্ষার আন্দোলন সহজ ধারাপাতের মতো ছিল না। এই আন্দোলন ছিল সংগঠিত রাষ্ট্রশক্তির বিরুদ্ধে নিরস্ত্র মানুষের লড়াই।
যারা বাম আদর্শের নামাবলী পড়ে শ্রমিক কৃষকের বন্ধুর ছদ্মবেশে 34 বছর রাজত্ব করে গেছে, যার নেতৃত্ব ছিল মার্ক্সের মুখোশধারী সিপিআইএম পার্টি। ক্ষমতা দখল করেই ওরা সকলের অগোচরে ঘটিয়েছিল মরিচ ঝাঁপি। গুলি করে অনাহারে পানীয় জলে বিষ মিশিয়ে খুন করেছিল দণ্ডকারণ্য থেকে আসা কয়েক হাজার কৃষক এবং শ্রমজীবী উদ্বাস্তুকে। ওরা রাত্রিবেলায় 2টোর সময় অসহায় মানুষদের উপর গুলি করেছে। যে লাশগুলো হয়েছে সেই লাশগুলো মাটিতে পুঁতে দেয়নি, পোড়ায়নি। টাইগার প্রজেক্টে নিয়ে বাঘকে ওরা খাইয়ে দিয়েছে। বাঘের লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। পশ্চিমবঙ্গের শ্মশানের নিস্তব্ধতার বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়ালো সিঙ্গুর, এরপর হরিপুর, নন্দীগ্রাম। 2005-এর মাঝামাঝি নাগাদ যখন ইন্দোনেশিয়া গেছিলেন সম্ভবত বুদ্ধদেব বাবু, এবং সেখানে শিল্পপতি এবং বৃহৎ পুঁজির মালিক সালিম গোষ্ঠীর সঙ্গে একটা চুক্তি করেছিলেন। সেই চুক্তিতে একটা বিষয় উঠে এসেছিল যে পশ্চিমবাংলার নন্দীগ্রাম, হলদিয়া, নন্দকুমার ব্লকের বেশ কিছু অংশ সহ আরও কিছু জায়গাতে তারা এখানে সেচ এলাকা করবে। তারা বেসরকারি বিল আনবেন সামনের লোকসভার বাজেট অধিবেশনে। তার মারফত জানতে পারছি এটা মানুষের কল্যাণে নয়, এটা কেবল বহুজাতিক সংস্থা তাদের প্রয়োজনে আজকে প্রমোটার রাজ কায়েম করতে। ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদ আর মানুষের সৃষ্ট সম্পদ লুট করতে যা কয়েকশো বছর ধরে শক, হুন, পাঠান, মুঘল পারেনি, ব্যবসায়ীর ছদ্মবেশে ফরাসি, ভেনিস, ব্রিটিশ ভারতবর্ষকে লুট করে শেষ করতে পারেনি। মুখ্যমন্ত্রী হয়ে বুদ্ধদেব ভট্টাচার্য সেই অপূর্ণ কাজকে পূর্ণতা দিতে দেশি বৃহৎ পুঁজির সঙ্গে বিদেশি একচেটিয়া পুঁজিকে পশ্চিমবঙ্গের জল, জমি, জঙ্গল লুট করার ছাড়পত্র দিতে চেয়েছিলেন। কৃতদাসে পরিণত করার এক গভীর চক্রান্ত করেছিলেন পশ্চিমবঙ্গের শ্রমজীবী মানুষকে। আমার টাকা দরকার নেই, আমার জমি থাকলে পরে আমি সারা জীবন খুঁড়ে খাবো। নন্দীগ্রামের মানুষ প্রমাদ গুনলেন, জমি হারানো মানে তো শুধু ছিন্নমূল কৃতদাস ভিখিরি হওয়া নয়, হাজার হাজার বছর ধরে পুরুষানুক্রমে বয়ে চলা এতদ অঞ্চলের ঐতিহ্যপূর্ণ শিল্প সংস্কৃতির মূল্যবোধকেও ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া। খুন, ধর্ষণ, যৌন সংস্কৃতির জন্ম দিয়ে এক পচা গলা সমাজ ব্যবস্থা। আমরা জানতে পারলাম যে নন্দীগ্রামে 2টো ফেজে জমি অধিগ্রহণ হচ্ছে। প্রথম ফেজে সেচের জন্য নেওয়া হচ্ছে 10,000 একর জমি, এবং মেগা কেমিক্যাল হাবের জন্য নেওয়া হচ্ছে 12,500 একর জমি। শিমুরের মতো নন্দীগ্রাম খেজুরির মানুষ বিমান বুদ্ধদেবের স্বপ্নকে চুরমার করে দিলেন, যার প্রথম সারিতে দাঁড়িয়ে মৃত্যু, অত্যাচারকে সঙ্গী করেছিলেন মহিলারাই। তাই তাদের জীবনের দাম দিতে হয়েছে অনেক বেশি। মনে পড়ছে মার্ক্সবাদের পাঠ নেওয়া সিপিএম নেতা বিনয় কুমারের সেই আস্ফালন। ওই যে লক্ষণ শেঠকে ফাঁসি দেবে বলেছে, লক্ষণ শেঠকে ফাঁসি দিলে শুভেন্দু অধিকারী বেঁচে থাকবে? কি হয় নাকি? যে ওই 4টে গ্রাম পঞ্চায়েতকে গোটা নন্দীগ্রাম দিয়ে আমরা ঘিরে ফেলব, তাদের লাইফ হেল হয়ে যাবে। 14ই মার্চ 2007 মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের নির্দেশ গেল রাইটার্স বিল্ডিং থেকে ব্লো দেম আপ। 14 জন আন্দোলনকারী শহীদের রক্তে ভিজে গেল নন্দীগ্রামের মাটি। সেদিন একমাত্র সাংবাদিক সুকুমার মিত্র পৈশাচিক বর্বর ঘটনা প্রত্যক্ষ করেছিলেন বদ্ধভূমিতে দাঁড়িয়ে। 14ই মার্চ 2007 নন্দীগ্রামে যে পুলিশি অভিযান হয়েছিল তার ছক ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল আগের দিন 13ই মার্চ কোলাঘাট গেস্ট হাউসে, যেখানে রাজ্য পুলিশের কর্তারা, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কর্তারা এবং সিপিএমের কর্তারা বসে ব্লুপ্রিন্ট তৈরি করে তারা কীভাবে ঢুকবে, অর্থাৎ পুলিশের সঙ্গে হারমাত বাহিনী কীভাবে অপারেশন করবে সেটা। শ্রমজীবী মানুষের এত রক্ত, প্রতিরোধ, প্রতিবাদ টলানো গেল না শ্রমিক কৃষকের চোখের মণি বামফ্রন্ট সরকারকে।
বিমান বসু যখন এই বললেন, সাংবাদিক সম্মেলন করে যখন বললেন, তখন আমরা হঠাৎই আমাদের এই কানে এলো যে অনেকে টিভি দেখেছে, দেখে বলল যে এই আপনার এই বাড়িতে নাকি অনেক বন্দুক গুলিগোলা আছে, মেধা পাটকর এসে মিটিং করেছে। আমরা সাধারণ মানুষ, আমরা কিছুই জানি না। তখন আমরা খুব হতাশ হয়ে পড়ি। ঘটল 10ই নভেম্বর 2007। আবারও মৃত্যু, আবারও রক্তের হোলি খেলা। তিনি বললেন নন্দীগ্রামে সূর্যোদয় হয়েছে। সেজের সেনাপতি বুদ্ধদেব ঘোষণা করলেন সূর্যোদয় হয়েছে, এবার উত্তাপ পাবেন। কেমন ছিল রক্তিম সূর্যোদয়? সূর্য উদয়টা মুখেই বলে ফেললেন, প্রচুর মানুষের প্রাণ নিয়ে নিল। এখনো পর্যন্ত অনেক মানুষকে আমরা ফিরে পাইনি। আদিত্য বেরা, বলরাম সিং থেকে শুরু করে অনেক মানুষকে ওরা তুলে নিয়ে চলে গেল। 500 মানুষকে খেজুরিতে তুলে নিয়ে চলে গেল মিছিল থেকে। নন্দীগ্রাম আন্দোলনে প্রচুর মানুষ শহীদ হয়েছে, তাই আমরা এই কচ্ছপড়ার নামটা বদলে আমরা শহীদ মূর্তি। 14ই মার্চের পর আগে নাম ছিল ইসলামিয়া স্পোর্টিং ক্লাব। তো রাজার সঙ্গে আমরা একসঙ্গে খেলতাম, শেখ ইমদাদুল ইসলাম। তো একসঙ্গে খেলাধুলা করতাম। তারপরে 14ই মার্চে শহীদ হওয়ার পরে ওনার স্মৃতির উদ্দেশ্যে এই নামটা রাখা হয়েছে রাজা মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। 28 নভেম্বর 2000 নন্দীগ্রাম সিপিএমের জোনাল কমিটির রিপোর্ট। বর্তমান নন্দীগ্রামে 12ই নভেম্বর শান্তি স্থাপিত হয়েছে। জোনাল কমিটির আক্ষেপ, মাত্র কয়েকশো আহত পঙ্গু এবং 14 জনকে খুন করে নয়, আরও বেশি সংখ্যায় হত্যাকাণ্ড ঘটিয়ে 14ই মার্চ 2007 নন্দীগ্রাম মুক্ত করা সম্ভব হতো। সম্মেলনের প্রতিবেদন বলছে 14ই মার্চ 2007 পুলিশের অভিযান হলো, কিন্তু কেন পুলিশের অভিযান সম্পূর্ণ হলো না আমরা জানি না। আমাদের স্থির বিশ্বাস এই অভিযান সম্পূর্ণ হলে ওই দিনই নন্দীগ্রাম মুক্ত হয়ে যেত। নন্দীগ্রামের যে মানুষের জায়গাটা ওরা নিয়ে নিতে চাইছে, সেই মানুষরা আজ থেকে বেশ কিছু বছর আগে হলদিয়া যখন প্রথম তৈরি হয়, তখন সেখান থেকে তাদের উচ্ছেদ করা হয়েছিল। তারা ওখান থেকে উচ্ছেদ হয়ে এসে এইখানে নন্দীগ্রামে আশ্রয় নেয়। মেদিনীপুরের মানুষ, নন্দীগ্রাম খেজুরির মানুষ প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে ইতিহাস করেছেন। 16শো শতাব্দীতে মগ জলদস্যুদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করেছেন। 1942-এর আগস্টে ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গী ছিলেন, শহীদ হয়েছেন। 1946 সালের তেভাগা আন্দোলনেও যোদ্ধার ভূমিকা পালন করেছেন। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করে ব্রিটিশ সরকারের ঔদ্ধত্যকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। ওরা ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরার মতো অসংখ্য শহীদের রক্ত বহনকারী উত্তরপুরুষ। এই নন্দীগ্রামের মানুষ আত্মাভিমানী, সেটা সংগ্রামের বিষয়ে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের বিষয়ে। 2007 সালের 3রা জানুয়ারি ভূতার মোড়ে একটা অভ্যুত্থান হয় এবং সেই ঘটনার জন্য দায়ী ছিল তৎকালীন যারা পঞ্চায়েতে ছিল বামফ্রন্টের ক্ষমতাধীন। একটা মিথ্যা কথা বলে থানার আশ্রয় নিয়ে থানার পুলিশ প্রশাসনকে দিয়ে আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ, গুলি চালানো সব কিছুই সেই 3রা জানুয়ারি করে। তারপরেই ঠিক জানুয়ারির 5 তারিখ এই নন্দীগ্রামে একটি বিশেষ জায়গায় সকল নেতৃত্ব বসে আমরা সেখানে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি গঠন করি। সেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে সামনে রেখেই সব পতাকা ছেড়ে আমরা কালো পতাকা নিয়ে সারা নন্দীগ্রাম জুড়ে আমরা আন্দোলন করেছিলাম। 2007 14ই মার্চ রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী বললেন, হার হিম করা ঘটনা, প্রশাসনিক প্রধান হিসাবে তিনি চুপ করে থাকতে পারেন না। অন্যদিকে হাইকোর্টের আদেশ, সিবিআই তদন্ত হবে। পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা পথে নামলেন, ছুঁড়ে ফেলে দিলেন বামফ্রন্টের দেওয়া পদ ও পুরস্কার। মমতা ব্যানার্জি নন্দীগ্রাম খেজুরির পাশে দাঁড়ালেন। 14ই মার্চ গণহত্যার পরেও 2007-এ সূর্যোদয় করতে এগিয়েছিল সিপিএম দল। কান্ডারি হিসাবে ছুটে এলেন শুভেন্দু অধিকারী। মহাশ্বেতা দেবী, মেধা পাটকার বারবার ছুটে গেলেন ওদের সাহস জোগাতে। कि यहाँ तो किसान जमीन देने
खुश है, उनकी सहमति है। 997 एकड़ जमीन पहले ही सरकार के कब्जे में आई है और वो भी खुशी खुशी। तो फिर हम पूछते हैं पश्चिम बंगाल सरकार से कि इतनी बड़ी पुलिस फौज लेकर पीढ़ियों से वहां बसे हुए किसानों के जिंदा गांव पर जैसे कि मौत चाहिए, उस प्रकार से हमला जैसे कि जॉर्ज बुश का इराक पर हो रहा हो, इस प्रकार का हमला और युद्ध की क्या जरूरत थी और आज भी है, इसका जवाब देना चाहिए। পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠল বামফ্রন্টের বিরুদ্ধে ক্ষোভে বিক্ষোভে ঘৃণায়। সেখানকার যে মানুষগুলো আন্দোলন করেছিলেন সেই মানুষগুলোর বিরুদ্ধে তৎকালীন রাজ্য সরকার একের পর এক মিথ্যে মামলা জারি করেছিলেন। সেই মামলা প্রত্যাহার করার জন্য সেই সমস্ত বন্দীদের, মানে আমি অন্তত 3 জনকে জানি যাদের বিরুদ্ধে নন্দীগ্রাম আন্দোলনে যুক্ত থাকার জন্য তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে দেওয়া হয়েছে। ফলে আমরা এখনও মনে করছি না যে নন্দীগ্রামের যে মানুষগুলো যে ঐতিহাসিক আন্দোলন করলেন, কারণ আমরা ওইটা ঐতিহাসিক আন্দোলন করি বলছি এই জন্যই যে আমরা মনে করি যে সেজ হচ্ছে মানুষের অধিকার হরণকারী একটা প্রজেক্ট এবং নন্দীগ্রামের মানুষ আন্দোলন করে সেই সেজ প্রজেক্টকে বন্ধ করে দিতে পেরেছেন। এবারে সূর্য উদয়ের সময় যেটা হয়েছিল, সূর্য উদয়ের সময় যখন আমরা ঢুকেছিলাম আমরা ওখানে দেখেছি রিফিউজি ক্যাম্পে লোকেরা আছে, বাড়ি ছেড়ে চলে এসছে, গ্রামে দেখেছি প্রচুর বাড়ি ভেঙে গেছে, জ্বালানো হয়েছে, একটা সেই সময় ডকুমেন্টেশনও করা হয়েছিল, হিউম্যান রাইটস কমিশন অর্ডারও দিয়েছিল সে সময় কি যাদের বাড়ি ভেঙে গেছে বা পুরানো হয়েছে তাদেরকে যাতে নতুন করে বাড়ি করে দেওয়া হয়। বুদ্ধিজীবী, লেখক, শিল্পীরা লিখলেন, গাইলেন নন্দীগ্রামের গান। একটু একটু করে এগিয়ে এসো, একটু একটু করে জানো, একটু একটু করে ভালোবাসা দিয়ে এই পৃথিবীটাকে কাছে টানো। ধিক্কারের ঢেউ আছড়ে পড়ল সমগ্র ভারত ছাড়িয়ে বিদেশের মাটিতে। ভাঙাভেড়ায় পৌঁছতে গিয়ে হঠাৎ শুনতে পেলাম আমার ভাই সেলিম মাথায় গুলি লেগে পড়ে গেছে, ওরা এসে টেনে নিয়ে গেছে সিপিএমের হারমাদরা। ওই হারমাত্রা সিপিএমের হারমাত্রা গুলি মারছে। কাকে গুলি মারছে? কেন? আমার ছেলেকে। কেন? কবে? ওই স্কুল ওই আন্দোলনের সময়। কোথায় গুলি লেগেছিল? ওই স্কুল নু যাবার পথে। গুলিটা কোথায় লেগেছিল? মাথায়। দেখান তো একটু। এই তো ধার দেবে আর এই তো অপারেশন হচ্ছে। এই তো নন্দীগ্রাম কাণ্ডের মূল পাণ্ডা ছিলেন আমাদের হলদিয়ার মুকুটহীন সম্রাট লক্ষণ শেঠ। না, আমরা যখন মিটিং মিছিলে যাচ্ছি তখন আমরা লক্ষণ শেঠের ফাঁসির দাবি করছি, শাস্তির দাবি করছি। এবার সরকার দেখবেন। আমরা শুনলাম যারা অন্তত রাজনীতিগত দিক থেকে একটু সচেতন যে গভর্নমেন্ট নাকি এই জায়গাটা অ্যাকোয়ার করতে চলেছে। তো আমাদের একটা পাশেই হলদি আছে, হলদি নদীর ওপারেই। তো আমরা আমাদের তিক্ত অভিজ্ঞতাটা জানি যে গভর্নমেন্ট ওখানটা কিভাবে বঞ্চিত করেছে। তার আগে সিঙ্গুরের ঘটনাটা কম বেশি আমাদের কানে আছে। সংগ্রাম প্রতিরোধের আন্দোলনের 5টা বছর কাটল। বিরোধী তৃণমূল কংগ্রেস ক্ষমতায়। নন্দীগ্রাম খেজুরির পঞ্চায়েত থেকে বিধায়ক, সাংসদ পদ খুইয়ে সিপিএম এখন দিশেহারা। নতুন সরকারের বয়স 6 মাস হতে চলল। প্রতিরোধ করতে গিয়ে যারা নিহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, এমনকি নিখোঁজও হয়েছেন, যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট হয়েছে, যাদের সর্বস্ব, যারা ধর্ষিতা হয়েছেন, তারা সব কেমন আছেন 5 বছর পর? খেজুরি। নন্দীগ্রামের লড়াইয়ে অংশ না নিলে নন্দীগ্রামের অস্তিত্ব বিপন্ন হতো। তার কাহিনী শুনুন শেখ কুদরত আলীর মুখে। 2007 জানুয়ারিতে যখন মিছিল নিয়ে আসে তখনই সেই মিছিলের উপর আমাদের এখানকার সিপিএম নেতারা গুলি করে। সকালবেলা ওরা যখন যায়, গুলি করার আগের ঘটনা বলছি, যায় তখনই যখন এখান থাকতে ওরা যায় তাম্বু টাম্বু মেশিন টেশিন নিয়ে এটা নিয়ে আমি বলছি যে এই মেশিন টেশিন কোথায় যাবে? না, এখন পৌষ মাস আছে আর এর লোক ফিরবে,
তার আগে বলছে যে সাগরের তার উপরে কোনো যেহেতু না হয় সেজন্য আমরা ওখানে একটা ঘাঁটি করব, আমাকে কল্যাণ প্রামাণিক ক্যাম্প তৈরি করব, এই কথা বললো। আমি বলি কোনো দিন তো আমার এখানে অত্যাচার হয় না, তবে এখানে ক্যাম্প তৈরি করার কি আছে, ঠিক আছে যদি করো ভালো কথা বলছে। তারপরে সেই রাত্রিতে আমার স্ত্রী বলছে যে এরকমভাবে আর বোধহয় ডাকাত পড়েছে। দুজন উঠলাম, উঠে ছেলেদেরকে ডাকলাম, 3টা ছেলে উঠলো, বন্দুকের আওয়াজ হচ্ছে। তখন আমি ভোরে উঠে আমি এখানে দাঁত মাজতে পেরেছি, এ কী করছে না এক পা করে একবার এসে চলে গেছে ভাঙা বেড়াতে। ভাঙা বেড়া থাকতে যখন যায় আমি তখন বেরিয়ে রাস্তায় ওকে দেখতে পাচ্ছি না, রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি, দেখি না কিছু লোক লোকান্ন চলছে, সবের চোখে মুখে জল, কাঁদছে। আমি তখন আমার স্ত্রী এসে আমাকে আগুন করে ধরে কাঁদছে যে আমার সামনে একটা ছেলে যুবক ছেলেকে গুলি করলো, তাকে ভজালি মারলো, আর সে পড়ে গেছে, কি অন্যায় করেছিল। আপনারা কি চুপ করে বসে দেখবেন, এটা প্রতিবাদ করবেন না? আইনের মধ্য দিয়ে অপরাধীদের শাস্তি হোক, কারণ এই মুহূর্তে যদি বাহুবল দেখিয়ে এদেরকে শাস্তি দেওয়া যায়, আমার মনে হয় নেত্রী কিংবা আমাদের যুবনেতা যদি আজকের একদিনই বলে শুধু 24 ঘন্টার যদি পারমিশন দেয়, যে সমস্ত অপরাধী, যে সমস্ত যারা অত্যাচারিত, যারা অত্যাচার করেছে, আমার মনে হয় তারা 1 ঘন্টার মধ্যে সমস্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে পোর খাওয়া নন্দীগ্রামের মুখ নর্মদা সিটকেকে মনে পড়ে। তিনি এখন সোনাচূড়ায় ফুটপাতে পান বিড়ির দোকান করে জীবিকা অর্জন করছেন। কোনো সরকারি সাহায্য তার হাতে এখনো পৌঁছায়নি। সিপিএম এর লোক একটাও গ্রেফতার হয়নি, হয়েছে তৃণমূলের লোক গ্রেফতার হয়েছে, আর তৃণমূলের লোক মরেছে। আমরা লড়াই করছিলাম, তার বাইরে থেকে লোক এসছে, যারা চিনেছি পরে তাদের কথা বলছি। আমি পরে যারা দেখেছি, আমি নিজের সামনে দেখেছি, আমি সামনে ছিলাম। তৃণমূলের লোক একটাও মরেনি, আর গর্ত খুলে আমরা ওটি গাড়ি নি খুন করি না আমরা। সিপিএম একটা ডকুমেন্ট আছে, সোনাচূড়া একটা ডকুমেন্ট আছে যে একটা সিপিএম এর লোককে মেরেছি আমরা মারিনি। আমরা ঢুকে যাচ্ছে শান্ত পরিবেশ, এখন তাদের সাথে আমাদের লোক সব হাত মিলাচ্ছে, সুন্দর পরিবেশ গড়াচ্ছে, পরিষ্কার একবার। বামপন্থীদের কাছে তখন 9mm পিস্তল, AK-47 পিস্তল, গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। তো ছেলে মেয়েদের নির্যাতন, মারধর এবং ধর্ষিতা করে সারা পশ্চিমবাংলার যত হারমাতকে জুটিয়ে এনে আমাদের নন্দীগ্রামের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধে জয়ী হলেও তিনি নন্দীগ্রাম রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন। 10ই নভেম্বর 2007 শান্তি মিছিলে তিনি হেঁটেছিলেন। সিপিএম ক্যাডারদের ছোড়া গুলি লাগে তার পায়ে। তারপর থেকে তিনি নিখোঁজ, আরও অনেকের মতোই। আর্মিতে 29 বছরের বেশি চাকরি করেছি, তাই এগুলোকে চিহ্নিত করছি। এগুলো একমাত্র আর্মিতেই ব্যবহার করা হয়, যেগুলো ইন্ডিয়ান আর্মিনেশন ফ্যাক্টরি কিরকিটেই হয়, এবং এর পিছনে লেখা রয়েছে। এগুলো অনেকগুলো পাওয়া গেছিলো, বাচ্চারা খেলার জন্য নিয়ে চলে গেছে। আমাদের দিদি এই দুটোকে জড়ো করেছেন, জড়ো করে এনে আমাকে দেখাতে চাইছিলেন, তখন আমি আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে 65mm ডায়ার, সেগুলো পিস্তলেও ব্যবহার করা হয়। এছাড়াও আমাদের 303-তেও ব্যবহার করা হয়। এর যে ডায়ামিটারটা 303 রাইফেলের মধ্যেও ব্যবহার করা যেতে পারে, অথবা পিস্তলেও ব্যবহার করা যেতে পারে। এটা গতদিন খেজুরি থেকে যেসব হারমাদরা এসেছিল তারা ব্যবহার করেছে, এবং যে যে জায়গা থেকে ফায়ার করেছিল সেই সব জায়গাতে কুড়িয়ে পাওয়া গেছে। তিনি সুবেদার মেজর আদিত্য বেরা। তাকে মানুষ করেছিলেন পালিতা মা কুন্তী দেবী। তাঁর জিজ্ঞাসা, কিছু খোঁজ পেয়েছো কি, কোথায় আছে কি নাই, না কি ভাব সেটা আমাকে বলে যাও না। আমি তো শুনতে পাই যে কালা লোক হয়েছে, কালা হয়েছি, বোবা হয়েছি ছেলেটার জন্য। আজ 5 বছর তো কত লোক আসতেছে, কত গাড়ি বুঝিয়ে লোক আসতেছে, আইলো, দেখে গেল, শুনে গেল, দেখে গেল, কিন্তু কোথাও কেউ বলতে পারছে না। স্ত্রীর কাছে স্বামীর এখনও কামনা যে উনি জেঠিও হয়তো থাকতেই পারেন, আশা করছি। সেই জন্য সেই আশা এখনও আমাদের 14 বছর তো বা 12 বছর সাংঘাতিক নিয়ে আমাদের এগোতে থাকতে হবে। আদিত্য বেড়া এগিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে গুলি, হাজার গুলি এসে পড়লো আদিত্য বেড়ার ডান পায়ে। বুলেট বিদ্ধ হলেন, আদিত্য বেড়া পড়ে গেলেন। তারপর ওকে তুলে নিয়ে গেল হারমাদের দল, শ্যামলী মান্না পড়ে গেল,
রেজাউল পড়ে গেল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিআইডি তদন্ত শুরু হয়েছে সম্প্রতি। তার আগেই ওরা ফিরেছেন নন্দীগ্রামে। একদা ছিলেন হারমাত শিবিরে। যতদিন বাইরে ছিলেন সিপিএম নেতা অশোক বেরার পার্শ্বচর হিসাবে সঙ্গেই ছিলেন না। উনি মার্ক্সবাদে আদর্শে অনুপ্রাণিত হয়ে সিপিএম পার্টিতে আসেননি। তাই উনি সাংবাদিকের সঙ্গে আঙুল উঁচিয়ে ধমক লাগিয়ে এখনো কথা বলেন যেমন এতদিন বলে এসেছিলেন। আমরা কংগ্রেস থেকে আসছি, তাহলে জানেন? আদর্শগতভাবে আপনারা সিপিএমে আসেন না না না। ইনি সমীরণ বিবি, প্রাক্তন প্রধান কালীচরণপুরের সিপিএমের প্রথম শ্রেণীর জঙ্গি ক্যাডার। ইনিও এখন নন্দীগ্রামে ভালোই আছেন। সবকিছু জানেন বলেই এখন আর কিছুই জানেন না। গুলি টুলির কথা বলতে পারবো না, আমি তো ওখানে ছিলাম না। রাধারানী আরি পরিচিত সিপিএম ক্যাডারদের দ্বারা ধর্ষিতা হয়েছিলেন দুবার। হাসপাতালে ছিলেন দীর্ঘদিন। প্রিয় নেত্রী মমতা ব্যানার্জির কাছে দেখা করতে এসেও দেখা পাননি। মুখ্যমন্ত্রীর দোরগোড়া থেকে ফিরে যেতে হয়েছে তাকে। দিদি যখন মুখ্যমন্ত্রী হয়েছে, দিদির কাছে আমি বিচার চাইতে গিয়েছিলাম যে এরা এখন নামাবলী গায়ে দিয়ে ঘুরছে এবং নকল আসলকে নকল এখন মুখোশ পরে সাধু সেজে এখন আবার সন্ত্রাস ছড়াচ্ছে। ওইখানে আমি গিয়েছিলাম দিদির কাছে যে দিদিকে জানাবো যে কেন ঢুকতে দেয়নি না, মানে ঢুকেছি, ঢোকার পর সেখানে বসে আছি, অনেকে বসেছে। তারপরে গিয়েছিলাম এই যে হৈমবতী হালদার, ও গিয়েছে, আমি গিয়েছি, দুজনে গিয়েছি যে দিদির সঙ্গে দেখা করে আমাদের কিছু কথা বলবো। তা দোলা দিয়ে এলো, বলছে কি তোমাদের কি আর্জি? তা আমি বলে দিদির কাছে আর্জি আছে, আমরা বিচার আমরা চাইবো দিদির কাছে। এই যে আমার পরে এই যে অত্যাচারটার হলো, তারপরে বলছে হৈমবতী হালদার বলছে আমি যে গুলিবিদ্ধ হয়ে যে এইভাবে যে আমি যন্ত্রণা কষ্ট পাচ্ছি, আমাদের কিছু কথা আছে দিদিকে বলবো। আমি বলছে না দিদির সঙ্গে তোমাদের এখন দেখা হবে না। দিদির সঙ্গে দিদি তো এতে যাচ্ছে, মানে সে তো এখন মুখ্যমন্ত্রী, এখন আপনাদের সঙ্গে যদি এক মিনিট করে দেখা করে আপনারা বলুন, সবাই বলুন দিদি কি মুখ্যমন্ত্রী পদটা ছাড়বে না আপনাদের সঙ্গে দেখা করবে। যে নন্দীগ্রামের জন্য মমতা দি আজকের মুখ্যমন্ত্রীর চেয়ারে, নন্দীগ্রামের দিকে ফিরেও তাকায় না একবার। এইটা হচ্ছে খুব কষ্টের, দুঃখের। শহীদ জননী ফিরোজা বিবি বিধানসভা নির্বাচনে দুবার বিধায়ক হয়েছেন। 5 বছর পর কেমন আছে নন্দীগ্রাম জানতে চেয়েছিলাম তার কাছেও। নন্দীগ্রামের মানুষ ফল পেয়েছে কিন্তু বিচার পায়নি। গণহত্যা চালিয়ে যারা লক্ষণ শেঠের অনুগামী যারা নন্দীগ্রামের বুকে প্রকাশ্য দিবালোকে যারা এই অত্যাচার চালালো, আজ পর্যন্ত তাদের কোনো শাস্তি হলো না। যে বাম দলের নেতৃত্বরা, অধিকাংশ মানুষ আমাদের দলে জামা পাল্টে ঢুকে গেছে, লাল বদল করে এখন সবুজ হয়েছে, কিন্তু সবাই যে আমাদের ভালোবেসে এসেছে সেটা আমরা বিশ্বাস করতে পারছি না। আমাদের নামে মিথ্যে মামলা প্রচুর আছে। এখনও পর্যন্ত একটিও মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। আমার কাছে যতটা খবর আছে তাহলে এই যে নন্দীগ্রাম খুব সুখে নেই। অলোক রাজ সিআরপিএফ এর দায়িত্ব নিয়ে এসেছিলেন পঞ্চায়েত নির্বাচনের সময় নন্দীগ্রামে। লক্ষণ শেঠের হুমকি তাকে টলাতে পারেনি। তিনি যখন দ্বিতীয়বার নন্দীগ্রামে এলেন, প্রথমেই ছুটলেন হাসপাতালে ধর্ষিতা মালতী জানাকে দেখতে। সকাল 5টার সময় আমি ঘর থেকে বাড়িতেই সিপিএমের হারমান আমাকে ধমকাই দেয়, এই শালি মিছিলে আয়। তখন আমি বলি কেন, আমি মিছিলে যাব কেন? বলে শালি মিছিলে বেরাবি না তো শালি সাবধানে থাকবি বাড়িতে। আমি কেন, আমি তো কারোর বাড়িতে বাস করে থাকিনি, আমি আমার বাড়িতে আছি, আমি কেন মিছিলে যেতে পারি না যেতে পারি? বলে শালি আসি তোমাকে ঘুঁটিয়ে দেবো। বলতে হ্যাঁ তুমি আসি যাও। তখন বললো শালি, আমি বলি কেন, আমরা জব্বির মাছা কমিটি, আমরা জব্বির মাছা তো এগোচ্ছি, আমি কোনো রাজনীতি করিনি, আমরা কেন মিছিলে পারিব? তখন সিপিএমের হারমাত বন্দুক কাঁদে, তখন ফেরত গেল। বলতে আমি গরু বাড়িয়েছি, গরুর খুঁটারা মারছি, ওখান থেকে আমাকে 2 কিলোমিটার বৃন্দাবন চক অব্দি তাড়িয়ে নিয়ে গেল। সেখানে নিয়ে যেয়ে তো কাপড় চুপড় ছিঁড়ে উলঙ্গ করে ইজ্জত মানে মান সম্মান দিয়ে তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপরে ওখানে 2 ঘন্টা পড়ে থাকলি, মানে 11টা, সকাল 5টা অবধি 11টা অবধি ওখানে পড়েছি, পুলিশ কোনো সহযোগিতা করেনি।
ওরা সেখানে রাতে ধমকাই দিচ্ছে আমাদের, ঘর বাড়ি সব তো ভাঙিয়া বিছিয়ে দিচ্ছে, আমাদের কিছু নেই, তবু ধমকাই দিচ্ছে। আমার স্বামী বাড়িতে রইতে পারছে না কেন, কিসের তরে? যাই মমতা ব্যানার্জি মন্ত্রী পদ পেলে শাস্তি পাবে, শাস্তি তো কিছু শাস্তি হয়নি আমাকে, তবু তো ঘরে বাড়িতে থাকতে পারছি না, কিসের তরে? আমরা মন্ত্রী পদ পেলে যাই আমরা সুখে শান্তি রইবো, কেন থাকতে পারছি না? আমরা শাস্তি দাও, শাস্তি চাই আমরা, শাস্তি নিলে আমরা বাঁচবো কি করে? এখন ধরে যদি ধমকাই চলে আমরা থাকবো কি করে? জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে মাটির কসম, মায়ের কসম, মাটি যাদের রক্ত ঘাম, তারাই তোমার আমার স্বদেশ। প্রকৃতির ওপর অধিকার মানুষেরই, মানুষই ইতিহাস গড়ে, মানুষই ইতিহাস হয়। নন্দীগ্রাম খেজুরির মানুষ ইতিহাস লিখেছেন রক্তের অক্ষরে, সেই ইতিহাসের পাঠক আজ দুনিয়া জুড়ে। জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে কাদের জমি কাড়বে ওরা, কাদের শিল্প স্বর্গধাম, বিশেষ শিল্প অঞ্চলটার খোয়াব ঘোচায় নন্দীগ্রাম। জানান দিচ্ছে কাদের জমি কাড়বে ওরা, কাদের শিল্প স্বর্গধাম, বিশেষ শিল্প অঞ্চলটার খোয়াব ঘোচায় নন্দীগ্রাম। জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে ইজ্জতটাই আসল কথা, কিসের ডাইনে কিসের বাম, জমি যাদের ইজ্জত সেই মানুষগুলোই নন্দীগ্রাম। জানান দিচ্ছে ইজ্জতটাই আসল কথা, কিসের ডাইনে কিসের বাম, জমি যাদের ইজ্জত সেই মানুষগুলোই নন্দীগ্রাম। জানান দিচ্ছে এই মুহূর্ত কোথায় কাদের প্রাণের দাম, রক্ত দিয়ে প্রাণ বিকিয়ে পথ দেখাচ্ছে নন্দীগ্রাম। জানান দিচ্ছে নন্দীগ্রাম।